হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 এডুকেশনাল স্টাডিজ বা সিসি 02 নিয়ে আলোচনা করব। এখানে আমরা চ্যাপ্টার 4 শুরু করেছি, জ্ঞান এবং পাঠ্যক্রম, যার ইতিমধ্যে আমরা পর্ব 1 ও পর্ব 2 কমপ্লিট করে দিয়েছি। আজকে আমরা এটির পর্ব 3 নিয়ে আলোচনা করব। এটাই হবে আমাদের এই 4th চ্যাপ্টারের ফাইনাল পর্ব। আজকে আমরা চ্যাপ্টার 4-এর 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব এবং এর আগে আমরা প্রথম এবং দ্বিতীয় পর্বে 10টি করে মোট 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দিয়েছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে 2 নম্বরের, 7 নম্বরের এবং কিছু 16 নম্বরের পাঠ প্রশ্নেরও প্রশ্ন উত্তর একসাথে দেওয়া রয়েছে। অবশ্যই পর্বগুলো চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নেবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন, আধুনিক ধারণা অনুসারে পাঠ্যক্রম কাকে বলে? আধুনিক শিক্ষাবিজ্ঞানের শিক্ষার উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি ও মূল্যায়ন, এই 4টি উপাদানের সার্থক সমন্বয়ে যে কর্মসূচি রচনা করা হয় তাই হলো পাঠ্যক্রম। মানে আধুনিক ধ্যান ধারণা অনুযায়ী শিক্ষার একটি নির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্যের ওপর বা উদ্দেশ্যের ওপর ভিত্তি করে বিষয়বস্তু নির্বাচিত হয় এবং সেই বিষয়বস্তুকে সঠিকভাবে পাঠদানের পদ্ধতি এবং সেই পদ্ধতি যথার্থ হয়েছে কিনা তার জন্য যথাযথ মূল্যায়ন পদ্ধতি, এই 4টির ওপর সার্থক সমন্বয়ে যে কর্মসূচি রচিত হয় তাই হলো আধুনিক ধারণা অনুসারে পাঠ্যক্রম। 22 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা বা ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ কারিকুলাম কাকে বলে? মানব সভ্যতার ইতিহাসে মধ্যযুগ পর্যন্ত পাঠ্যক্রমের যে ধারণা প্রচলিত ছিল তাকে গতানুগতিক ধারণা বলা হয়। 23 নম্বর প্রশ্ন, গতানুগতিক ধারণার প্রধান দিকগুলি কী কী, অথবা গতানুগতিক ধারণার ত্রুটিগুলি উল্লেখ করো। গতানুগতিক ধারণা অনুযায়ী 1. পাঠ্যক্রম পাঠ্যপুস্তক কেন্দ্রিক, অর্থাৎ কেবলমাত্র শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়, এক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগের ইত্যাদির দিকে গুরুত্ব দেওয়া হয় না। প্রাচীনপন্থী পন্থা অনুসারে শিক্ষার্থী কেবলমাত্র বুদ্ধির বিকাশ ঘটবে, কেবলমাত্র সে সেই জিনিসটাকে পড়ে মুখস্থ করবে, এর থেকে আর কিছুই না। এটা কোন কাজে লাগবে, কী জন্য পড়ছি, এসব জানার কোনো দরকার নেই। 2 হচ্ছে প্রচলিত পাঠ্যক্রম শিক্ষার্থীর সক্রিয়তার উপর গুরুত্ব দেয় না, গতানুগতিক ধারণা। 3. প্রচলিত গতানুগতিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রম হলো যান্ত্রিক, এখানে একজন শিক্ষার্থী কোনো বিশেষ শ্রেণীর জন্য উল্লেখিত বইয়ের বাইরে কিছু জানার কোনো সুযোগ নেই। প্রচলিত পাঠ্যক্রমের নমনীয়তার অভাব রয়েছে, পাঠ্যক্রমে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। 4. এই পাঠ্যক্রম মনোবিজ্ঞানসম্মত নয়, বাস্তব জীবনে এদের তেমন কোনো প্রয়োগ নেই। পাঠ্য তালিকায় নির্বাচিত বই পড়া, শিক্ষকের বক্তৃতা, শিক্ষা কর্তৃপক্ষ নির্ধারিত কতগুলো পাঠ্য বিষয়বস্তুকে কেন্দ্র করে গতানুগতিক পাঠ্যক্রম তৈরি হয়। এরপর গতানুগতিক পাঠ্যক্রমের বিষয়বস্তুকে মুখস্থ করার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়, শিক্ষার্থীর আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা এবং তাদের মধ্যে মৌলিকতা জাগিয়ে তোলার প্রতি কোনো রকমের দৃষ্টিপাত করা হয় না। এবং শেষ পয়েন্ট হচ্ছে, গতানুগতিক পাঠ্যক্রম কেবলমাত্র পরীক্ষা কেন্দ্রিক শিক্ষার্থী পাশ করার প্রতি দৃষ্টি দেয়, শিক্ষার্থীর যথার্থ মূল্যায়নের দিকে কোনো রকম দৃষ্টি দেওয়া হয় না। এখানে কেবলমাত্র শিক্ষার্থী পড়বে এবং পরীক্ষা হলে গিয়ে উগড়ে দিয়ে পাশ করে নাম্বার নিয়ে আসবে, ব্যাস। পর 24 নম্বর প্রশ্ন, আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? আধুনিক পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1. পাঠ্যক্রমকে শিক্ষার্থীর আগ্রহ, দক্ষতা, ক্ষমতা, প্রবণতা, মনোভাব ইত্যাদির উপর ভিত্তি করে রচনা করতে হবে, যাতে শিক্ষার্থীরা পাঠ্যক্রম থেকে কিছু শিখতে, যেটা শেখানো হচ্ছে তার প্রতি আগ্রহ দেখায়, সেটাতে দক্ষতা অর্জন করতে পারে, সেটা জীবনে কাজে লাগে। 2. আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থীদের শিক্ষাগত, ব্যক্তিগত এবং মানসিক চাহিদাগুলি পূরণ করতে সক্ষম হবে, শিক্ষার্থীর সার্বিক বিকাশ সাধনে গুরুত্ব দেয় আধুনিক পাঠ্যক্রম। 3. আধুনিক পাঠ্যক্রমে শিশু কেন্দ্রিকতার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, শিক্ষকের চেয়ে শিক্ষার্থীর গুরুত্ব বেশি থাকে, কারণ শিক্ষা পরিচালিত হচ্ছে শিক্ষার্থীর জন্যই। 4. আধুনিক পাঠ্যক্রমে গতিশীল, সময়ের সঙ্গে সঙ্গে সমাজের পরিস্থিতির সাথে শেখাতে হবে এবং চাহিদা আগ্রহের সাথে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রমে পরিবর্তন আনতে হবে। আধুনিক সমাজে যে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে সেই বিষয়গুলোকে পাঠ্যক্রমের অংশভূত করতে হবে, তবেই শিক্ষার্থীর কাছে পাঠ্যক্রমটি গ্রহণযোগ্য হয়ে উঠবে। 5. আধুনিক পাঠ্যক্রমে আধুনিক বিজ্ঞান, আধুনিক চিন্তাধারার প্রতিফলন থাকবে। 6. স্বাধীনতা, সাম্য, সুবিচার, দলগত মনোভাব প্রভৃতি গণতান্ত্রিক বৈশিষ্ট্যগুলির বিকাশ আধুনিক পাঠ্যক্রম গুরুত্ব দেবে। 7. আধুনিক পাঠ্যক্রমকে এমন হতে হবে যাতে শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ঘটে। সুতরাং আধুনিক পাঠ্যক্রম এমনভাবে তৈরি হবে যাতে শিক্ষার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে এবং শিক্ষার্থী তার সার্বিক বিকাশে সহায়তা করে। 25 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমে গতানুগতিক ও আধুনিক পার্থক্য লেখো। পাঠ্যক্রমে গতানুগতিক ও আধুনিক ধারণার পার্থক্যগুলি হলো, আমি এখানে পয়েন্ট ওয়াইজ করে লিখে দিচ্ছি, তোমরা যদি চাও তাহলে একদিকে গতানুগতিক ও আধুনিক ধারণা করে একটি করে পয়েন্ট উল্লেখ করতে পারো। প্রথম বলছে, গতানুগতিক পাঠ্যক্রমের লক্ষ্য সংকীর্ণ, আধুনিক পাঠ্যক্রমের লক্ষ্য এবং ধারণা বিস্তৃত। গতানুগতিক পাঠ্যক্রম শুধুমাত্র শ্রেণীকক্ষে অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ, আধুনিক পাঠ্যক্রম শ্রেণীকক্ষের অনুশীলন ছাড়াও
শ্রেণীকক্ষের বাহিরে শিক্ষণ এবং অভিজ্ঞতা সমূহ বিবেচিত হয়। 3. গতানুগতিক পাঠ্যক্রম কেবলমাত্র শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের জন্য উপযোগী। আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে নৈতিক, প্রাক্ষবিক, সামাজিক ও আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে সহায়তা করে, অর্থাৎ শিক্ষার্থীর সার্বিক বিকাশের দিকে নজর দেয়। 4. গতানুগতিক পাঠ্যক্রমের শিক্ষকের গুরুত্ব বেশি। আধুনিক পাঠ্যক্রমের শিক্ষকের চেয়ে শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, মনোভাব, প্রবণতার উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। 5. গতানুগতিক পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্যক্রমের মূল ভিত্তি হলো মানসিক শৃঙ্খলাবাদ, মানে শৃঙ্খলার মধ্যে মানুষকে বেঁধে রাখাটাই হচ্ছে এক ধরনের পাঠ্যক্রম। কিন্তু আধুনিক পাঠ্যক্রমে বৈজ্ঞানিক, মনোবৈজ্ঞানিক এবং সমাজ বৈজ্ঞানিক নীতির উপর প্রতিষ্ঠিত। শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, প্রবণতা এগুলো কি? মনোবিজ্ঞান এবং বৈজ্ঞানিক, সমাজ বৈজ্ঞানিক এবং সমাজে যে জিনিসটা কাজে লাগছে উপযোগী ব্যক্তিকে এমন জিনিস শেখাতে হবে যেটা তার পরবর্তী জীবনে কাজে আসে। মনোবিজ্ঞানী, বৈজ্ঞানিক এবং সমাজ বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। 6. গতানুগতিক পাঠ্যক্রমে স্থিতিশীল এবং বৈচিত্র্যের অভাব পরিলক্ষিত হয়। আধুনিক পাঠ্যক্রম গতিশীল এবং বৈচিত্র্যপূর্ণ। সময়ের সাথে সাথে আধুনিক পাঠ্যক্রম পরিবর্তিত হয়। 7. গতানুগতিক পাঠ্যক্রম পাঠ্যসূচির উপর গুরুত্ব বেশি দেয়। আধুনিক পাঠ্যক্রম শিক্ষার লক্ষ্য, পদ্ধতি, বিষয়বস্তু ও মূল্যায়নের সব কিছুর উপর সমান গুরুত্ব আরোপ করে। 8. গতানুগতিক পাঠ্যক্রমের সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। আধুনিক পাঠ্যক্রমে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এরপর তোমাদের 26 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য লেখো। পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্যগুলি হলো: 1. পাঠ্যক্রমের ধারণা বহুবিধ, পাঠ্যসূচির ধারণা সংকীর্ণ। 2. পাঠ্যক্রম কেবলমাত্র পাঠ্যপুস্তক কেন্দ্রিক নয়, শ্রেণীকক্ষের বাইরে অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী সব মিলিয়ে পাঠ্যক্রম তৈরি হয়। পাঠ্যসূচি পুস্তক কেন্দ্রিক হয়ে থাকে। পাঠ্যক্রম কেবলমাত্র বৌদ্ধিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয় না, সার্বিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। পাঠ্যসূচি কেবলমাত্র বৌদ্ধিক বিকাশ এবং স্মৃতিশক্তির উপর গুরুত্ব দেয়। 4 হচ্ছে পাঠ্যক্রমের পরিধি বিস্তৃত, পাঠ্যসূচির পরিধি সংকীর্ণ, পাঠ্যসূচি পাঠ্যক্রমের অংশ মাত্র। এই ছিল তোমাদের কারিকুলাম এবং সিলেবাসের মধ্যে পার্থক্য। এরপর আমাদের 27 নম্বর প্রশ্ন, ব্যবহারিক পাঠ্যক্রম কাকে বলে? প্রথাগত পাঠ্যক্রমের ব্যবহারিক অংশকে ব্যবহারিক পাঠ্যক্রম বলা হয়। সাধারণভাবে দেখা যায় প্রথাগত পাঠ্যক্রম যখন প্রয়োগ করা হয় তখন কিছু ক্ষেত্রে সংযোজনের প্রয়োজন হয়, যা শিক্ষক শিক্ষিকারা পরিস্থিতি অনুসারে নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে। একেই ব্যবহারিক পাঠ্যক্রম বলা হয়। মানে যখন কোনো আমরা পাঠ্যক্রম উপস্থাপন করছি বা পাঠ একক উপস্থাপন করছি তখন কোন কোন বিষয়গুলো সেখানে সংযোজন করলে ভালো হবে, কোন উদাহরণ দেবে তুমি যাতে শিক্ষার্থীরা নিজেদের জীবনের সঙ্গে সেটাকে রিলেট করতে পারে, কী ধরনের পদ্ধতি ব্যবহার করবে যাতে পাঠ্যক্রমের সেই পাঠ এককটা শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হয়, মনোগ্রাহী হয়ে ওঠে এবং তাদের স্মৃতিশক্তিতে সেটি স্থায়ী হয়। এইটাই হচ্ছে ব্যবহারিক পাঠ্যক্রম। সেই জন্য যে পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি, যে উদাহরণগুলো আমরা ব্যবহার করি, যে টিএলএমগুলি আমরা ব্যবহার করি, সেই সব মিলে আমাদের এই ব্যবহারিক পাঠ্যক্রম তৈরি হয়। 26 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ পাঠ্যক্রম কাকে বলে? শিক্ষার্থীদের নিকট পাঠ্যক্রম উপস্থাপন করা হবে তা সাধারণভাবে বিশেষ অভিজ্ঞতা এবং আগ্রহকে ভিত্তি করে রচিত করতে হয়। কিন্তু এই বিষয়টি খুবই জটিল। বিষয়টির জটিলতা মুক্ত করার জন্য সেই বিষয়টির মধ্যে যে সংযোজন, বিয়োজন ও নতুন পদ্ধতি সংযুক্ত করে বিষয়টি দূর করা হয় তাকে অভ্যন্তরীণ পাঠ্যক্রম বলা হয়। মানে যখন পাঠ্যক্রমটা আমরা তৈরি করছি সেখানে কোন কোন বিষয়গুলো আমরা সেখানে যোগ করব এবং সেগুলি কিভাবে যোগ করলে জটিলতা থেকে মুক্তি পাওয়া যাবে সেই বিষয়টি হচ্ছে আমাদের অভ্যন্তরীণ পাঠ্যক্রম। আমাদের 29 নম্বর প্রশ্ন, নাল পাঠ্যক্রম কাকে বলে? আমরা সচরাচর যে পাঠ্যক্রম ব্যবহার করি তার মধ্যে পুঁথিগত বিষয়গুলি প্রাধান্য পায়, তবে অঙ্কন, বিভিন্ন কারুশিল্প, ক্রাফট, শারীরিক শিক্ষা, সঙ্গীত ইত্যাদি প্রায়শই উপেক্ষিত হয়। কিন্তু বাস্তবে দেখা গেছে এই উপেক্ষিত থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা এই সমস্ত বিষয়কে আত্মস্থ করে। একেই নাল পাঠ্যক্রম বলা হয়। এই নাল পাঠ্যক্রম বা নাল শব্দের অর্থ হচ্ছে পাঠ্যক্রমে যা অন্তর্ভুক্ত নেই, যে জিনিসটা পাঠ্যক্রমে নেই সেই জিনিসটাও যখন শিক্ষার্থীরা নিজেদের প্রচেষ্টায় আত্মস্থ করে সেটাকে নাল পাঠ্যক্রম বলা হয়। হচ্ছে সহযোগী পাঠ্যক্রম বা কনকমিটেন্ট কারিকুলাম কাকে বলে? বিদ্যালয়ে ব্যবহৃত পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীগণ গৃহে এবং ধর্মীয় প্রাঙ্গণে শিক্ষা অর্জন করে। উদাহরণস্বরূপ, শিশু বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে গৃহে বিভিন্ন কাজ শেখে। কখনো সে চাষবাস করতে শেখে, কখনো সে ফার্ম হাউস তৈরি করতে শেখে, আবার কখনো সে কোনো প্রকার হস্ত বা কুটির শিল্পের সঙ্গে সংযুক্ত হয়ে সেখান থেকে শিক্ষা লাভ করে। এই পাঠ্যক্রম বিদ্যালয়ের বাইরে কার্যকরী হয় বলে একে সহযোগী পাঠ্যক্রম বলা হয়। অর্থাৎ যখন দেখবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে পড়াশোনাটা করছে সেই সবের পাশাপাশি গৃহের কাজ, চাষ করা, কোনো কিছু আঁকাআঁকি করা, বিশেষ করে হস্তশিল্প গ্রামগুলিতে গিয়ে দেখবে সেখানে ছোট ছোট বাচ্চারাও তাদের বাবা মা যে পেশার সাথে যুক্ত আছে, যে শিল্পের সাথে যুক্ত আছে সেগুলো ছোট থেকে শিখতে শুরু করে। এই জিনিসটা আমাদের সহযোগী পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। এছাড়া তো 16 নম্বরের দুটি প্রশ্ন আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। পাঠ্যক্রমের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, যেটা সম্পর্কে আমি ইতিমধ্যে
আমাদের আগের যে 1 নম্বর ও 2 নম্বর পর্ব, সেখানে 2 নম্বর 7 নম্বরের কোশ্চেন হিসাবে দিয়ে দিয়েছি ছোটো ছোটো পাঠ করে। সেটা তোমরা অবশ্যই দেখে এই প্রশ্নটা তৈরি করবে এবং পাঠ্যক্রমের বিভিন্ন শ্রেণী বিভাগগুলি সংক্ষেপে আলোচনা করো। এটাও 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর পর্বে উল্লেখ করা আছে। এখান থেকে তোমরা পাঠ্যক্রমের বিভিন্ন শ্রেণী বিভাগগুলি সংক্ষেপে আলোচনা করো, 16 নম্বরের জন্য তৈরি করে নেবে। এই ছিল তোমাদের আজকের 4th চ্যাপ্টারের ক্লাস এবং 4th চ্যাপ্টারটি এখানে কমপ্লিট হলো। এছাড়া তোমাদের 1st, 2nd এবং 3rd চ্যাপ্টারের ক্লাসগুলি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তোমাদের 3টে সাবজেক্টের ক্লাসই আমাদের চ্যানেলে আপলোড করা আছে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা ক্লাসগুলি দেখে নেবে, আর অবশ্যই ক্লাসগুলি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে।